ঢাকার সাভারের শেষ প্রান্তে বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া নামক গ্রামে মূলত এই জমিদার বাড়িটি স্থানীয়ভাবে রজনীকান্ত ঘোষের জমিদার বাড়ি বা মাস্টার বাড়ি নামেও পরিচিত। তো এটি মূলত যেহেতু বিরুলিয়া গ্রামে অবস্থিত, যার জন্য এটি বিরুলিয়া জমিদার বাড়ি নামেই অধিক পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত বা দূর দূরান্ত থেকে নিয়মিতই লোকজন এই জমিদার বাড়িটি দেখতে আসে, যেহেতু এই জমিদার বাড়িটি অন্যতম একটি বিখ্যাত এবং ঢাকার নিকটে হওয়ায় খুব সহজে এই জমিদার বাড়িটিতে ঘুরতে আসা যায়। এই জমিদার বাড়িটির জমিদারি পত্তন করেন মূলত নলিনী মোহন সাহা। ওনার কাছ থেকে ৮,৯৬০ টাকা চারানির বিনিময়ে জমিদার রজনীকান্ত ঘোষ কিনে নেন। পরবর্তীতে ওনার নামেই এই জমিদার বাড়িটি অর্থাৎ রজনীকান্ত ঘোষের বাড়ি হিসেবেই পরিচিত হতে থাকে এবং ওনার এই বাড়িটি ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী বিভিন্ন জায়গায় তিনি জমিদারি প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু 1964 সালের দাঙ্গার সময় বাড়িগুলো দখল হয়ে যায় এবং বিভিন্নভাবে বলা যায় দখল হওয়ার কারণে একমাত্র এই বিরুলিয়া জমিদার বাড়িতেই তিনি ছিলেন এবং অবস্থান করেছিলেন এবং এই জমিদারিটি তার টিকে ছিল বলা যায়। এই জমিদার বাড়িটি যেহেতু লাল ইট চুনসুরকি দিয়ে তৈরি এবং এর গঠনশৈলী, নির্মাণশৈলী যে কোনো পর্যটককেই আকর্ষিত করে বলা যায়। বিশেষ করে এটি নারায়ণগঞ্জের পানাম নগরে বা পানাম সিটিতে যে ভবনগুলো রয়েছে তার সাথে অনেকটা মিল আছে বলা যায়। তো জমিদারিতে ফিরে আসা যাক। ওনার এই জমিদার বাড়িটি সাভারের নিকটে বা দূরে এবং ঢাকার মধ্যে হওয়াতে এবং তুরাগ নদীর কূল ঘেঁষে হওয়াতে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কাজ খুব সহজে উনি দেখভাল করতে পারতেন। তো এই বিরুলিয়া জমিদার বাড়িটি যে কাউকে প্রথম দেখাতে মুগ্ধ করবে বলা যায়। তবে বর্তমানে এর অবস্থা অনেককে হয়তো হতাশ করতে পারে, যেহেতু দীর্ঘদিন কোনো সংস্কার হয় না এবং এই সংস্কারের অভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন অনেকটা ভগ্ন এবং অনেকটা খসে ভেঙে পড়তেছে। তবে বর্তমানে এই জায়গাগুলো বা এই ভবনগুলো অনেকটা বেদখল। বিভিন্ন লোকজন এখানে মূলত বসবাস করে আসতেছে। তো জমিদারের বংশধর যারা আছে বা এখানে বসবাস করতেছে, তাদের এখন বর্তমান বলা যায় যে জীবনযাপন অনেকটা করুণ। কোনো রকমে তারা বলা যায় যে দিন এনে দিন খায়, এরকম এক অবস্থা। তো এক সময়ের যে চাকচিক্য, এক সময়ের যে প্রতাপ, তা এখন আর নেই বললেই বলা যায়। তো স্থানীয় কিছু হিন্দু পরিবার মূলত এই বাড়িগুলোতে বসবাস করে আসছে এবং একটি ভবন যেটা জমিদারের আপ্যায়ন ঘর হিসেবে পরিচিত ছিল, সেগুলো এখন বলা যায় যে বিভিন্ন লোকজন বসবাস করে আসতেছে। তবে এই ভবনগুলো দেখলে আসলেই বিস্ময় লাগে এবং অবাক হই যে এক সময়ের জমিদার যিনি প্রচণ্ড প্রতাপে ওনার জমিদারি এই পরিচালনা করত, তবে আজকে বলা যায় যে কেউ নেই এবং সেই প্রতাপ বা আগের যে জৈলুস অনেকটাই বর্তমানে মানে বিলীয়মান বলা যায়। তো এর থেকে কিছু দূরে যদি আমরা যাই, যেটি বর্তমানে একদম তুরাগ নদীর কূল ঘেঁষেই, তো সেখানেও একটি ওনার বলা যায় যে উঁচু একটি ভবন রয়েছে। এটাও ওনার জমিদারির অংশ বিশেষ ছিল এই বাড়িটি এবং এই বাড়িটিতে বর্তমানে ওনার একটি বংশধর বসবাস করে আসতেছে।
তো এই বাড়িটির সংস্কার হওয়াতে এবং এই বাড়িটি বিভিন্ন জায়গায় সংস্কার এবং রং দেওয়ার কারণে এবং এই বাড়িটিতে যেহেতু একটি পরিবার বসবাস করে, যার কারণে ভিতরে যাওয়া হয় নাই, বাহির থেকে আসলে দেখে আসা হয়। তো তার পরবর্তীতে আবার ওনার এই জমিদার বাড়িতে ফিরে আসা, যেটি ওনার প্রধান জমিদার বাড়ি ছিল আর কি, বিরুলিয়ার আর গ্রামের মাঝখানে যেটি অবস্থিত। এবং এই বাড়িটি বলা যায় যে এর নির্মাণশৈলী, এর নকশা যে কাউকে মুগ্ধ করবে, যার জন্য প্রতিনিয়তই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন ওনার এই বাড়িটি দেখতে আসে। এবং এই বাড়িটি একেবারে রাস্তার সাথে হওয়াতে খুব একটা দুর্ভোগ পোহাতে হয় না খুঁজে পেতে বা এর অবস্থান জানতে। এবং এই বাড়ির সামনে বর্তমানে কিছু স্থাপনা হওয়াতে বাড়ির যে সৌন্দর্য, এটা অনেকটা বিঘ্নিত, এটা নিঃসন্দেহ বলা যায়। তবে এই বাড়িটি গ্রিক যে স্থাপত্য রীতি বা নির্মাণশৈলী, সেটি অনুসরণ করে মূলত তৈরি করা হয়েছে। এর যে সম্মুখের অংশ, পিলার বা যে বারান্দা এবং অপর পাশে একটি ঝুল বারান্দাও আছে, এর নির্মাণশৈলী আসলে যে কাউকে মুগ্ধ করবে। তবে এটা আসলে যদি সংস্কার করা না হয়, দিনকে দিন এটা বলা যায় যে এর যে রূপ এবং জৌলুস আছে তা অনেকটা মানে হারিয়ে যাবে আর কি। এবং এই অপর পাশেও একটি দালান দেখা যায় এবং এর পেছনের দিক বা এর সাইডের দিক দেখলে আসলে বোঝা যায় যে এটা কতটা এক সময় সমৃদ্ধ এবং সুন্দর ভবন ছিল, কিন্তু বর্তমানে শেওলা এবং এর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এর যে পলেস্তার বা বিভিন্ন অংশ অনেকটা খসে পড়তেছে এবং শ্যাওলা জমে সেগুলো দেখতে অনেকটা দৃষ্টিকটু। তবে এটি যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা সংশ্লিষ্ট দপ্তর এর দেখভাল করে এবং সংস্কার করে, বলা যায় যে এটি তার যে আদি রূপ বা এর যে একটি সৌন্দর্য আবেদন, এটি আবারও ফিরে পাবে। যেহেতু বিশাল একটি ভবন এবং এই সুন্দর এবং এই প্রাচীন একটি স্থাপনা, এটা সংস্কার করা অতীব জরুরি। এবং এই জমিদার বাড়িটির গল্প বা এই জমিদার বাড়িটির সৌন্দর্য অনেক দূর পর্যন্ত, যার কারণে লোকজন প্রতিনিয়তই এখানে ঘুরতে আসে এই জমিদার বাড়িটি দেখতে। তো এই জমিদার বাড়ির স্থাপত্য রীতি এবং এর যে নির্মাণ শৈলী, এটি সত্যি খুবই সৌন্দর্য এবং মুগ্ধকর। তো এই জমিদার বাড়িটি খুব সহজে আসা যায়। তার অন্যতম উপায় হচ্ছে কেউ ঢাকার যে কোনো জায়গা থেকে এই জমিদার বাড়িটি দেখতে আসতে পারে। তার জন্য তাকে মিরপুর 1 থেকে বেড়িবাঁধ অর্থাৎ বিরুলিয়া ব্রিজে আসতে হবে এবং ওই বিরুলিয়া ব্রিজ থেকে যে কাউকে বললেই হবে যে বিরুলিয়া জমিদার বাড়ি, তা দেখিয়ে দেবে। অথবা সাভারের থেকেও আসা যায়, সাভারের যে অন্ধ মার্কেট, সেখান থেকে বিভিন্ন অটো, সিএনজি এগুলা আকরান বাজার পর্যন্ত আসে। তো আকরান বাজার থেকে 20 টাকা রিক্সা বা অটো ভাড়া দিয়ে এই জমিদার বাড়িতে সহজেই ঘুরতে আসা যায়। এবং বলা যায় যে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে এবং যারা ইতিহাস ঐতিহ্য অন্বেষণ করে এবং ইতিহাসের প্রতি অন্যরকম একটা টান আছে, কাজ করে, তারা খুব সহজেই এই জমিদার বাড়িটি ঘুরে দেখতে পারে এসে। আশা করি খুবই ভালো লাগবে। তো এই জমিদার বাড়িটি সত্যি